ভবন নির্মাণে অনিয়ম ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থার তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে রাজুক। 10 তলার বেশি বহুতল ভবনের তথ্য সংগ্রহ করছে সংস্থাটির 24টি দল। বনানীতে তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণে গিয়ে রাজুক চেয়ারম্যান বলেন, ভবন নির্মাণে অনিয়ম হয়ে থাকলে এর দায় এড়াতে পারে না রাজুক। ভবিষ্যতে সতর্ক হয়ে কাজ করবে সংস্থাটি। গত বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনার পর থেকেই বেশিরভাগ ভবনের ঝুঁকির বিষয়টি আলোচনায় আসে। এরপর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার লক্ষ্যে তথ্য সংগ্রহের ঘোষণা দেয় রাজুক। সোমবার থেকে রাজধানীকে 8টি জোনে ভাগ করে রাজুকের 24টি দল তথ্য সংগ্রহে নামে। মূলত 10 তলার উপরে নির্মিত ভবনের নকশা, সেটব্যাক, সিঁড়ি, অগ্নি নির্গমন সিঁড়ি এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়। সকালে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে বেশ কিছু ত্রুটি পান রাজুকের কর্মকর্তারা। আমরা এখন পরিদর্শন করছি প্রাসাদ ট্রেড সেন্টার, বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে এই ভবনটি অবস্থান। এই ভবনে ঢোকার পথেই আমরা যেটা খালি জায়গায় দেখলাম একটা রেস্টুরেন্ট তৈরি করে তারা চালাচ্ছিল, যেটা আমরা ইনস্ট্যান্টলি বন্ধ করে দিয়েছি। ফায়ার এক্সিট সিঁড়িটা এবং লিফটের যে অবস্থান আমাদের নকশায় আছে, তাদের এই নির্মাণে সেটা পরিবর্তন করা হয়েছে এবং নকশার ব্যত্যয়, সর্বোপরি এটা ইমারত নির্মাণ আইনেরও ব্যত্যয়। দুপুরে কার্যক্রম পর্যবেক্ষণে বনানীতে যান রাজুকের চেয়ারম্যান। তিনি জানান, তথ্য সংগ্রহের পর অভিযানে নামবে তারা। দায়ভার তো কিছু না কিছু তো আমাদেরকে নিতেই হবে, যেহেতু এটা আমাদের তো অবশ্যই এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে। তবে কথা হলো কি যে আমরা প্রত্যেকেই সচেতন নাগরিক, যে একটা 10 তলা 20 তলা বিল্ডিং বানায়, তারা যদি এই নিয়মগুলো একটু মানে চলে তাহলে আমার মনে হয় তাহলে দেশের জন্য ভালো, সবার জন্যই ভালো। ধানমন্ডি 1 ও 2 নম্বর সড়কের কয়েকটি ভবনে ব্যাপক অনিয়ম পেয়েছে রাজুক। এর মধ্যে রয়েছে বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি, নির্মাণাধীন আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও জরুরি বহির্গমন পথের উচ্চতা না থাকা। বেলা 11টার দিকে মতিঝিলে তথ্য সংগ্রহে নামে রাজুকের আরেকটি দল। কয়েকটি ভবনে সন্তোষজনক তথ্য পাওয়ার পাশাপাশি দৈনিক বাংলা মোড়ে হোটেল হাসান ইন্টারন্যাশনালে অগ্নি নির্বাপনের ব্যবস্থা পায়নি তারা। এছাড়া উত্তরা, টঙ্গী, গাজীপুর, সাভার, মিরপুর সহ বেশ কিছু এলাকায় তথ্য সংগ্রহের কার্যক্রম চলে। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা। বহুতল ভবনে একাধিক বহির্গমন পথ রাখা সহ অগ্নিকাণ্ড রোধে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বলেন, প্রতিটি ভবনের জন্য প্রতি বছর ফায়ার সার্ভিসের ছাড়পত্র নবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের শুরুতেই বনানীর আগুনের ঘটনায় শোক জানানো হয়। এরপর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বেশ কিছু অনুশাসন দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো হলো, সব মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে ভবন তৈরির পর তা আবার পরিদর্শন করা, প্রতি বছর অগ্নি নিরাপত্তা সনদ নবায়ন করা, কিছুদিন পর পর অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করা, পানির অভাব পূরণে নতুন জলাশয় তৈরি এবং জলাশয় পুনরুদ্ধার, বহুতল ভবনে ওঠার জন্য ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো এবং প্রতিটি ভবনে একাধিক অ্যানালগ ফায়ার এক্সিটের ব্যবস্থা রাখা। বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। হাইরাইজ বিল্ডিং যখন তৈরি করা হবে তখন ফায়ার সার্ভিস সাধারণত একটা ক্লিয়ারেন্স দেয়, কিন্তু ক্লিয়ারেন্সে যথেষ্ট নয়, এর সাথে এটাকে পরিদর্শন করে এটা ভাইবল কিনা সেটা নিশ্চিত করা একটা। 2 নম্বর হলো যে ফায়ার সেফটির বিষয়টা নিয়মিত ইন্সপেকশন করা। অগ্নিকাণ্ড রোধে প্রধানমন্ত্রীর দেয়া অনুশাসন বাস্তবায়নে শিগগিরই কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। বিদ্যমান অবস্থায় করা যাবে, একটা হলো কোনো বিল্ডিংয়ে হয়তো অগ্নি নির্বাপক ব্যবস্থা নাই, সেটা সংযোজন করা কোনো কঠিন না। কোনো বিল্ডিংয়ে এমার্জেন্সি এক্সিট ব্যবস্থা নাই, সেক্ষেত্রে বিকল্প সিঁড়ি করা সম্ভব। যারা করবেন না সেক্ষেত্রে আমরা নিজেরাই পদক্ষেপ গ্রহণ করব। অভিযুক্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে সংশোধনের জন্য সংক্ষিপ্ত সময় দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না করলে ফৌজদারি মামলা সহ নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যে অনিয়ম করেছেন সেই অনিয়মের ক্ষেত্রে তাদের বিল্ডিং ভেঙে ফেলা হতে পারে। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা। অগ্নিকাণ্ডের পর 4 দিনেও রাজুক থেকে এফআর টাওয়ারের নকশাই সংগ্রহ করতে পারেনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। এফআর টাওয়ার পরিদর্শনে গিয়ে ভবনটি নকশা বহির্ভূত কিনা সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি তারা।
এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গঠিত তদন্ত কমিটি ভবন পরিদর্শন করে তারাও কিছু জানায়নি। আগুনের মর্মান্তিক দুর্ঘটনার পর বনানীর FR টাওয়ারের সামনের সড়কে এখনও যান চলাচল শুরু হয়নি। ভবনের সামনের সড়কে নিরাপত্তা ছাউনি তৈরির কাজ এখনও চলছে। সোমবার দুপুরে FR টাওয়ার পরিদর্শনে আসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। কিন্তু ভবনটি নকশা মেনে বানানো হয়েছে কিনা এ ব্যাপারে তারা কোনো ধারণা দিতে পারেননি, কারণ রাজুক থেকে এখনও FR টাওয়ারের নকশাই পাননি তারা। মালিক পক্ষ থেকে যে নকশার কথা বলা হয়েছে আর রাজুক থেকে যে নকশার কথা বলা হচ্ছে, এই দুটো নকশা পাশাপাশি দেখার পরে আসলে আমরা এটা বলতে পারবো যে কোনটা ঠিক। আমাদের হাতে নকশা আছে, সেই নকশাটা আমরা পেয়েছি হলো মালিক পক্ষের দাবিকৃত একটা নকশার বিষয়। আমরা রাজুকের নকশাটা চেয়েছি, গতকালকে আমাদের প্রথম অফিস দিবস ছিল, আজকে বিকালে তাদের তথ্য দেওয়ার কথা। আমরা এখন গিয়ে আবার তাদের সাথে বসবো, তারা তথ্য দিলে পরে কি ব্যত্যয় আছে কি না আছে সেটা বলতে পারবো। FR টাওয়ার পরিদর্শনে আসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গঠিত তদন্ত কমিটিও, তবে ভবনের অবস্থা নিয়ে তারাও কিছু জানায়নি। আমরা রাজুকে গিয়েছিলাম, তাদের সাথে আমরা কথা বলে এসেছি, তারা কিভাবে এটা কি করছে সেটা আমরা দেখেছি, তাদের অবস্থানটা আমরা বুঝেছি। কারণ একটা কথা সবসময় উঠছে যে বিল্ডিং কোড BNBC নিয়ে কথা হচ্ছে, এইগুলো নিয়ে আমরা একটু সেটা দেখেছি। পুরো সাইটটা আমরা ফিজিক্যাল আমরা অবজার্ভ করলাম। 4 তারিখে আবার বলবো, বসে 4 তারিখের পরে আমরা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার চেষ্টা করব। এদিকে ভবনে থাকা অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের মালামাল সরিয়ে নিয়েছে। আগামী 150 দিনের আগে এই ভবন ব্যবহার করা যাবে না বলে এরই মধ্যে জানিয়েছে বুয়েটের বিশেষজ্ঞ দল। মনিরুল সোহাগ, DBC নিউজ, ঢাকা। রাজধানীর চকবাজার ও বনানীর FR টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বিষয়ে কেন নির্দেশনা দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে দুর্যোগ বিষয়ে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা ও গুলশান এলাকায় ফায়ার স্টেশন স্থাপনে জমি বরাদ্দে কেন নির্দেশনা দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মোহাম্মদ ইকবাল কবিরের বেঞ্চ এই রুল জারি করে। ঢাকার সব বহুতল ভবনে অগ্নি নির্বাপনে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে একটি যৌথ প্রতিবেদনও চেয়েছে হাইকোর্ট। 4 মাসের মধ্যে কমিটি করে এই প্রতিবেদন দিতে হবে রাজুক, ঢাকার 2 সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে। এছাড়া ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি, গাড়ি সহ কি পরিমাণ জনবল আছে তা 1 মাসের মধ্যে আদালতকে জানাতে মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। ঋণের বোঝা আর আগুনের ক্ষত নিয়েই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ডিএনসিসি মার্কেটের ব্যবসায়ীরা। ক্রেতা ধরে রাখতে পড়ে যাওয়া দোকানের সামনেই পসরা নিয়ে বসেছেন অনেকে। সরকারের কাছে স্থায়ী মার্কেটের দাবি জানিয়েছেন তারা। আমরা এরকম দোকানটাকে আবার নতুন করে সাজাইলাম, এখন পুরোপুরি ওই কাস্টমারগুলো সব কাস্টমারগুলো আসতেছিল, যেমন আগের মতো জমে উঠছিল মার্কেটটা, ওই সময় আবার আরেকটা ধাক্কা। এখন আমাদের দাবি একটাই সরকারের কাছে, মাননীয় মেয়র সাহেবের কাছে, আমাদেরকে যেন বসতে দেয়। আগের রাতেই থাইল্যান্ড থেকে আনানো 50,000 টাকার সবজি ফ্রিজবন্দি করে রেখেছিলেন এই ব্যবসায়ী, কিন্তু ভোরের আগুনে এখন সবই আবর্জনার স্তূপ। সিনিয়র সাথে ফোম ছিল, এই ফোমের কারণে আগুনটা দ্রুত ছড়ায় গেছে। 10 মিনিটের মধ্যে আগুন সারা মার্কেটে ছড়ায় গেছে। অন্য বাজারে পাওয়া যায় না, সেটা গুলশানে পাওয়া যায়, বিদেশিরা যায় এসব পছন্দ করে, ওই মাছগুলো স্টক করা ছিল। ফ্রিজ ছিল 10টা পুরে চাই হয়ে গেছে। এখন যা ক্ষতি হয়েছে তো আর ফিরে পাবো না। এখন আমাদেরকে যদি এখানে পুনর্বাসন দেয়, এখান থেকে আবার তিলে তিলে করে আবার যদি পোষানো যায়। তবুও জীবিকার তাগিদে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, ঋণ পরিশোধ, কর্মচারীদের বেতন জোগাড় আর ক্রেতা ধরে রাখতে অনেকে কম দামে বিক্রি করছেন পণ্য। স্টাফ আছে, মালিক আছে, তার খরচের টাকাটা উঠানোর জন্য এই কাজটা করতেছি। আদার্স আর মনে হয়েছে না, কারণ আমাদের বসবো কোথায় বসবো এখনো স্থির হয় নাই, এটা আমরা পাইতেছি না। তো এখন কি করবো, পকেট খরচ তো চালাইতে হবে। হোটেল সেল আছে, আমাদের তো হোটেলের কাছে লক্ষ লক্ষ টাকা বাকি আছে, আমরা আপাতত টাকা পয়সা চাইলে টানাটানি করে এখন এই জন্য হোটেল সেল দেওয়ার জন্য আমরা এই জন্য মাল খাওয়ানো আনতেছি, আমরা হোটেল ঠিক রাখতেছি। এরই মধ্যেই অনেকে গুছিয়ে নিয়েছেন ব্যবসা, কেউ কেউ অস্থায়ীভাবে দোকান বসিয়েছেন পোড়া বাজারের সামনেই। গভর্নমেন্টের 99% লিজ নেওয়া, সেই কারণে আমরা এর দিকে যেতে পারতেছি না। যদি আমরা বাড়া হইতো বা এক জায়গায় না হোক আরেক জায়গায় যেতে পারতাম। 15-16 বছর ধরে আমাদের এটা কেস চলতেছে এই মার্কেটে নিয়ে। এখন মেয়র সাহেব যেহেতু আমাদেরকে একটা আস্থা দিয়েছে যে 5 দিন পরে একটা কিছু বলবে, আশা করি আমরা একটা ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ। এদিকে আগুনে ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহায়তার ঘোষণাকে স্বাগত জানিয়ে স্থায়ী মার্কেটের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সাবিনা পুথি, DBC নিউজ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছু শারীরিক সমস্যা থাকলেও অবস্থা জটিল নয় জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে খালেদা জিয়ার ইচ্ছের উপর নির্ভর করছে তিনি কতদিন হাসপাতালে থাকবেন। সোমবার নাইকো দুর্নীতির মামলায় হাজির হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। পুরান ঢাকা নাজিমুদ্দিন রোডের অস্থায়ী বিশেষ কারাগার থেকে ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র আনা হয় বঙ্গবন্ধু মেডিকেলে। রাখা হয় ক্যাবিন ব্লকের 601 ও 222 নম্বর কক্ষে। পুরো হাসপাতাল জুড়ে নেওয়া হয় বাড়তি নিরাপত্তাও। পরে দুপুর 12:30টায় খালেদা জিয়াকে আনা হয় হাসপাতালে। তার স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করার পর সিদ্ধান্ত হয় হাসপাতালে ভর্তি করার। পেইনটা ওনার বেশি, এখন পায়ের মধ্যে ব্যথা, পায়ে এবং হাতে ওনার ব্যথা আছে, জয়েন্টে ব্যথা, পায়ের জয়েন্টে এবং হাতের জয়েন্টে। আর ওনার একটু ডায়াবেটিস আছে, ডায়াবেটিসটা একটু বেশি, এখন নর্মাল চেয়ে একটু বেশি। আর উনি একটু দুর্বল আছেন, আর ওনার ঘুম কম হচ্ছে, এগুলোই ছিল ওনার সমস্যা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আপত্তি নেই খালেদা জিয়ার। যে হাসপাতালে তিনি আসতে চান না, কারণ এখানে তিনি মনে করেন তার চিকিৎসা হচ্ছে না, চিকিৎসা হয় না। আমরা এই জন্যই তাকে বারবার বলেছি যে একটা বিশেষায়িত হাসপাতালে তাকে ভর্তি করার জন্য, কিন্তু সরকার এই কথায় কোনো কর্ণপাত করেননি। উনি এখন সুস্থ আছেন, এখন উনি বসে কথা বলেছেন, ওনার শারীরিক অবস্থা ভালো। আমরা যে বোর্ড করেছি, বোর্ডের প্রতি ওনার যথেষ্ট আস্থা রয়েছে এবং উনি আজকে ওনাদের সাথে খুব ভালোভাবে কথা বলেছেন। এটাকে বলা হয় সুপার স্পেশালাইজড হসপিটাল, হাইলি স্পেশালাইজড যে চিকিৎসা দিয়ে এখানে দেওয়া হয়, সেটা বাংলাদেশে আর কোনো মেডিকেল কলেজ, হাসপাতালে বা অন্য কোনো প্রতিষ্ঠানে নেই। উনি নিজেও সম্মত হয়েছেন, আদারওয়াইজ তো উনি এখানে আসতেন না। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মেডিকেল বোর্ডের প্রধান পরিবর্তন করে দায়িত্ব দেওয়া হয়েছে ডাক্তার জিলান মিয়া সরকারকে। অন্য চিকিৎসকরা বোর্ডে ঠিক রয়েছেন। দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর এর আগে বেশ কয়েকবার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয় খালেদা জিয়াকে। গত বছরের 6 অক্টোবর থেকে টানা 1 মাস চিকিৎসার পর 8ই নভেম্বর কারাগার থেকে ফেরত পাঠানো হয় বিএনপি চেয়ারপারসনকে। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি, জামাত ও ঐক্যফ্রন্টের রাজনীতি এখন খালেদা জিয়া অসুস্থতার মধ্যে আটকে আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে চট্টগ্রামের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্বাধীনতা পদক প্রাপ্তি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। খালেদা জিয়ার হাঁটুর ব্যথা আর কোমরের ব্যথার মধ্যে বিএনপির রাজনীতি আটকে আছে। গত 1 মাস ধরে বঙ্গবন্ধু মেডিকেলে 2টি কেবিন বরাদ্দ করে রাখা হয়েছিল, তিনি সেখানে যাবেন না। শেষ পর্যন্ত আজকে সেখানে গেলেন, গাধা জল ঘোলা করে খায়। দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন গণফোরামের আরেক নেতা মোকাব্বির খান। মঙ্গলবার বেলা 12টায় সংসদে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডিবিসি নিউজকে এই তথ্য নিজেই জানিয়েছেন মোকাব্বির খান। মোকাব্বির খান সোমবার সংসদ সচিবালয়ে চিঠি পাঠিয়ে শপথ নেয়ার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। গত 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে সিলেট 2 আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হন মোকাব্বির খান। বিএনপির জোটসঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন গণফোরামের 2 নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান। ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়ী হওয়া সুলতান মনসুর গত 7ই মার্চ শপথ নিয়ে এরই মধ্যে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। ওই সময় মোকাব্বিরও শপথ নেবেন বলে জানালেও শেষ পর্যন্ত তিনি পিছু হটেছিলেন। আমি গণফোরামের মনোনয়ন নিয়ে, গণফোরামের প্রতীক নিয়ে নির্বাচন করেছি। সেখানে আমার দলের সিদ্ধান্ত মোতাবেক আমি যাচ্ছি। গণফোরামকে ব্ল্যাকমেইল করা, আমার নিজেকে নিজে ব্ল্যাকমেইল করা, এটা অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। যারা বলতেছেন এইটা আপনার, আমি বিশ্বাস করি নাকি, এইভাবে কেউ বলবে নাকি। দেশের 2579টি কেন্দ্রে একযোগে শুরু হলো উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। অংশ নিয়েছে 13.5 লাখের বেশি শিক্ষার্থী। এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও সুষ্ঠু ও নকলমুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপমণি। সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল পরিদর্শন করে একথা বলেন তিনি। অভিভাবক, পরীক্ষার্থী ও শিক্ষকদের কোনো রকমের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁসের গুজব যাতে কেউ ছড়াতে না পারে সেজন্য গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়। দীপমণি আরো বলেন,
কিছু অসাধু চক্র নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়। সেজন্য সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি নিয়ে শিক্ষা বোর্ডে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সেটি দেখে ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম গুজবে কান দেবেন না, কোনো ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না, কারণ আমরা বিশ্বাস করি প্রশ্নপত্র ইনশাল্লাহ ফাঁস হবে না। 1 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত সকল কোচিং সেন্টারকেই বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি এবং আমি আশা করছি যে প্রতিটি জেলা উপজেলা সর্বত্র আমাদের যে প্রশাসন আছেন, পুলিশ আছেন, তারা এই বিষয়টিকে মনিটরিং করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এক ব্যক্তিকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগের 5 কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সঞ্জয় ঘোষ, সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ আল রাজি, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের রায়হান পাটোয়ারি, দর্শন বিভাগের মোকাররম শিবলু ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহ মোস্তাক সৈকত। তাদের মধ্যে সঞ্জয় ঘোষ বিশ্ববিদ্যালয়ের 44তম ব্যাচের ও বাকিরা 45তম ব্যাচের শিক্ষার্থী। প্রেম ঘটিত কারণে সিলেট মদনমোহন কলেজের 2 শিক্ষার্থী পরিকল্পিতভাবে শিক্ষক সাইফুর রহমানকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আটকের পর ওই 2 শিক্ষার্থী আজ আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, শিক্ষক সাইফুরের সঙ্গে শিক্ষার্থী নিশাত তাসনিমের প্রেম ছিল। পরে মোজাম্মিল হোসেন নামে আরেক শিক্ষার্থীর সঙ্গেও প্রেম হয় তার। এরপর বিষয়টি ওই শিক্ষক জেনে যাওয়ার আশঙ্কায় নিশাত ও মোজাম্মিল পরিকল্পনা করে তাকে হত্যা করেছে বলে জানায় পুলিশ। গত শনিবার নগরীর টিলাগড় এলাকায় মেস থেকে বের হয়ে নিখোঁজ হন সাইফুর রহমান। একদিন পর রবিবার দক্ষিণ সুরমা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা নিশ্চিত হই কারা কিভাবে ঘটনা করছে। বিজ্ঞ আদালতে হাজির করার পর তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং তারা স্বীকার করে তারাই হত্যার ঘটনা ঘটায়। আশুলিয়ার কুরগাঁও বটতলা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্বামীর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও স্ত্রীর মরদেহ পাওয়া গেছে বিছানায় শোয়ানো অবস্থায়। নিহতরা হলেন পিয়ার আলী ও তার স্ত্রী বুলবুলি খাতুন। নিহত ওই দম্পতির 14 বছরের এক ছেলে রয়েছে। তাদের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের ফতেপুর গ্রামে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্ত্রী প্রথমে আত্মহত্যা করে এবং পরে স্বামী টের পেয়ে স্ত্রীর মরদেহ নামিয়ে নিজেও আত্মহত্যা করতে পারে। নোয়াখালীর সুবর্ণচরে আবারও এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে 12 জনের নামে মামলা করা হয়েছে। এরই মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে নির্যাতিতার স্বামী চরজব্বার থানায় এই মামলা করেন। গণধর্ষণের শিকার ওই নারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ, রবিবার উপজেলা নির্বাচনের ভোট দিয়ে সন্ধ্যায় স্বামী সহ বাড়ি ফিরছিলেন তিনি। পথে তালা প্রতীকের প্রার্থী বাহার চৌধুরীর সমর্থক ইউসুফ মাঝির নেতৃত্বে 10-12 জন তাদের মারধর করে। এ সময় বেচু মাঝি, বজলু ও আবুল বাশার ওই নারীর পাশের মাছের প্রজেক্টে নিয়ে গণধর্ষণ করে। স্বামীর চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা। তিনি বলেছেন, অভিযোগের তদন্ত চলছে, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইসুফ মাঝি আমারে হুমকি দিচ্ছে এবং আমার উপর দেখা পেয়েছে বেসু মাঝি, ফজলু, তারপরে ওই ভাষার আবুল বাসা। তার ওই মিলে আমাদের ঘুরে নিয়ে ডোয়া বাঁধি একপাশে সামনে দেখছি 5-6 জনে মিলে আর ওই 3 জনে কর্তাকে নির্যাতন করছে। 2 প্রার্থীর মধ্যে কোনো প্রার্থীর পক্ষে তার ভোট দেওয়াকে কেন্দ্র করে কিছু লোকের সঙ্গে তার নাকি বাকবিতণ্ডা হয়, তিনি দাবি করলেন। তো তদন্তে বিস্তারিত বের হয়ে আসবে। আমরা মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুরে 12 বছরের এক শিশুকে গরম খুন্তি দিয়ে ছেঁকা দেওয়ার ঘটনায় সৎ মা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। এদিকে শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে 12 বছরের শিশু সেতু।
সৎমা, তার ভাই ও তার নানি মিলে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালায় মেয়েটির ওপর। তাদের ভয়ে কিছুই বলছে না সে। 9 বছর আগে মা মারা যাওয়ার পর বাবা রেজাউল শিকদার আবারও বিয়ে করেন। সৎমা সাবিনা বেগম বিয়ের পর থেকে সেতুর ওপর নানাভাবে নির্যাতন চালাতো। গত 1 সপ্তাহ ধরে ঘরে আটকে রেখে সাবিনা, তার ভাই সাব্বির ও সাবিনার মা পেয়ারি বেগম গরম খুন্তি দিয়ে নির্মম নির্যাতন চালায় তার ওপর। বিষয়টি এলাকাবাসী টের পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ এবং শিশু ও মহিলা বিষয়ক কর্মকর্তারা সেতুকে উদ্ধার করে রবিবার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। যারা এরকম জঘন্য কাজ করে তাদের বিচার চাই। তো আমরা চাই না যে ভবিষ্যতে এরকম এক ঘটনা ঘটুক, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সেতুর অবস্থা আশঙ্কামুক্ত হলেও পরবর্তীতে আবার এমন ঘটনা ঘটলে সেতুর মানসিক বিপর্যয় ঘটতে পারে। এদিকে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। সে এখন চিন্তা করতেছে, একবার এই এত বড় একটা আঘাত দেওয়া হলো, পরবর্তীতে সে কোথায় থাকবে, কোথায় থাকলে ভালো থাকবে, এই ধরনের চিন্তা আসাটা একেবারে অস্বাভাবিক কোনো ঘটনা না কিনা। সেজন্য আমাদের যেটা কাউন্সিলিং করা, তাকে যেটা বোঝানো সেটা আমরা বুঝাবো বা বুঝাচ্ছি আর কি। এই মেয়ের যাবতীয় যা কিছু করা লাগে, হ্যাঁ, তো এই হাসপাতাল থাকা অবস্থায় সুস্থ হইতে যা কিছু করা লাগে সেটা ডাক্তার সাহেব আমি বলছি যা কিছু করা লাগে আপনি সেটা করবেন, আমরা সমাজসেবা এটা বিয়ার করব। এই ঘটনায় শিশুটির সৎমা সাবিনা ও ভাই সাব্বির শিকদারকে আটকের পর আদালতে পাঠায় পুলিশ। দুজনকে অ্যারেস্ট করছি, সৎমা এবং তার সাথে আরেকজন ছেলে, তার ছেলে, তাকে গ্রেপ্তার করছি এবং নানিও আছে, সে নানি পলাতক আছে, তারা আমরা অচিরেই গ্রেপ্তার করতে সক্ষম হব। এই সংক্রান্তে মহিলা বিষয়ক কর্মকর্তা থেকে একজন অভিযোগ দায়ের করছে, নিয়মিত মামলা রুজু হয়েছে, বিষয়টা তদন্তাধীন আছে। ডিবিসি নিউজ ডেস্ক। শুধু পোশাক খাতকে বাড়তি সুবিধা নয়, বরং সব রপ্তানি খাতের কর্পোরেট কর সমান করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সকালে এনবিআর এর সাথে প্রাক বাজেট আলোচনায় এই প্রস্তাব দেন তৈরি পোশাক, টেক্সটাইল, প্লাস্টিক, চামড়া, টাওয়েল সহ আরও কয়েকটি খাতের ব্যবসায়ীরা বলেন, পোশাক খাতের মতো রপ্তানির অন্য খাতকেও এগিয়ে নিতে হলে পোশাক খাতের মতো 10 থেকে 12% কর্পোরেট কর হওয়া উচিত নয়। ব্যবসায়ীদের এসব দাবির পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, রপ্তানির প্রায় সব খাত বন্ড সুবিধা পায়, কিন্তু এই অসুবিধার অপব্যবহার করছেন অনেক ব্যবসায়ী। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। অসাধু ব্যবসায়ীদেরকে দমন করার জন্য যেখানে যেটা দরকার, এই যে অটোমেশনের কথা বলা হয়েছে, অটোমেশন আমাদের দ্রুত কাজ চলছে। আমরা কিছু অভিযান পরিচালনা করতেছি এবং শক্তভাবে সেইগুলি জরিমানা করা, লাইসেন্স বাতিল করা, এই কাজগুলি করছি। রাজধানীর শেওড়াপাড়ায় দেশের অন্যতম বৃহৎ কৃষি শিল্প প্রতিষ্ঠান আহসান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এজি ফুডের আউটলেট উদ্বোধন হলো। সন্ধ্যায় ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন এজি এগ্রো ফুডসের বিপণন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল আলম জিমি সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এদিকে উদ্বোধন উপলক্ষে এই আউটলেটে সীমিত সময়ের জন্য থাকছে বিশেষ ছাড়। এ সময় ক্রেতারা আকর্ষণীয় মূল্যে তাদের উৎপাদিত খাবারের স্বাদ নিতে পারবেন। আন্তর্জাতিক মানের পণ্য নিয়ে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে উদ্বোধন করা হলো বাটার ফ্ল্যাগশিপ শপ। দুপুরে গুলশান অ্যাভিনিউতে আজাদ মসজিদের পাশে উদ্বোধন করা হয় নতুন এই শপের। উদ্বোধন করেন বাটা ও বাটা শু অর্গানাইজেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সিস নার্সাল্ট। এ সময় বাটার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 3000 বর্গফুটের শপটিতে বাটার বিভিন্ন পণ্য দিয়ে সাজানো হয়েছে। এছাড়াও হাসপাপিজ, শোল, নাইকি, অ্যাডিডাস, স্কেচার, ন্যাচারালাইজারের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে এই শপে। স্থান পরিবর্তন করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নড়িয়া শাখা। শরিয়া ভিত্তিক আধুনিক এই ব্যাংকের শরীয়তপুর জেলার নড়িয়া শাখার বর্তমান ঠিকানা উপজেলার চাকদ বাজারের শওকত প্লাজা। স্থানান্তরিত নতুন এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় ব্যাংকের জেনারেল সার্ভিস ডিভিশনের ভিপি মোশাররফ হোসেন চৌধুরী, শাখা ব্যবস্থাপক সামাদুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জানাবো সংস্কৃতির খবর। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হলো ভারতীয় শিল্পী কবিতা শেঠের একক সুফি সঙ্গীত সন্ধ্যা। সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে তিনি মুগ্ধ করেন ঢাকার শ্রোতাদের।
সঙ্গীতের মধ্য দিয়েই স্রষ্টার উপাসনা করেন সুফি সঙ্গীত শিল্পীরা। সুরছন্দের মধ্য দিয়েই তারা প্রার্থনা করেন পরম করুণাময়ের কাছে। ভারতীয় সুফি সঙ্গীত শিল্পী কবিতা শেঠ গান গেয়েছেন বলিউডের বিভিন্ন চলচ্চিত্রেও। অর্জন করেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ বহু সম্মাননা। শাস্ত্রীয় সঙ্গীতের দিল্লি ও গোয়ালিয়র ঘরানার এই শিল্পী ঢাকার শ্রোতাদের অবগাহন করান সুফি সঙ্গীতের প্রাণময় সুরধারায়। সন্তুর, তবলা, বাঁশির সঙ্গতে সুফি ঘরানার পাল্টা তানের জাদুতে তিনি মাতিয়ে রাখেন মিলনায়তনে উপস্থিত সঙ্গীত প্রেমীদের। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। কথা রাখতে পারলেন না বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। কয়েক দফায় পিছিয়েও মার্চেও শুরু করতে পারলেন না প্রস্তাবিত ফুটবল একাডেমি। কথার আর কোনো বরখেলাপ নয়, 5 এপ্রিল নাকি কাজ শুরু করতে পারবে বাফুফে। আনা হবে 2 ইউরোপীয় কোচও। বাংলাদেশের ফুটবলে নেই আগের জৌলুস। মাঠে নেই বাদল রায়, সালাম মুর্শিদি বা কিংবদন্তি সালাউদ্দিনের মতো ফুটবলার। সেই সাথে আন্তর্জাতিক অঙ্গনেও নেই আগের মতো সাফল্য। কারণ হিসেবে বলাই যায় সময়ের সাথে তাল মিলিয়ে এগোতে পারেনি বাফুফে। যেখানে পার্শ্ববর্তী দেশগুলোতে রয়েছে একাধিক একাডেমি, সেখানে একটিও একাডেমি নেই বাংলাদেশের। সিলেট বিকেএসপিতে 2014 সালের 13 নভেম্বর চালু করা হয়েছিল ফুটবল একাডেমি। সেটা চলেনি 1 বছরও। প্রায় 4 বছর পর একাডেমি নিয়ে আসার কথা শুনিয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আমরা আশা করতেছি 3-4 সপ্তাহের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। এই কাজ কমপ্লিট হলে আজকে পল ইজ হিয়ার, ডাইরেক্টর টেকনিক্যাল, হি উইল ডিজাইন ইট। সবশেষ বলেছিলেন ফর্টিজের সহায়তায় একাডেমি চালু হবে মার্চের মধ্যেই, কিন্তু তাও হয়নি। বোর্ডিং লজিকের জন্য যে বিল্ডিংটা সেটা প্রস্তুত রয়েছে। আগামী 5 তারিখে একাডেমি জন্য যে বাফুফে মনোনীত প্রশিক্ষক জনাব পারভেজ বাবু, তার কাছে সকাল 11 ঘটিকা থেকে 12 ঘটিকার মধ্যে 5 এপ্রিল রিপোর্ট করতে বলা হয়েছে। শুরুতেই স্থানীয় কোচ পারভেজ বাবুর দায়িত্বে থাকবে 2টি দল। মাসখানিকের মধ্যেই নাকি যোগ দেবেন 2 জন ব্রিটিশ কোচও। আমরা চাচ্ছি যে এখানে ফরেন টেকনিক্যাল অফিসিয়াল রিক্রুট করা, বিকজ আমরা আপাতত আমাদের স্থানীয় প্রশিক্ষকদেরকে দিয়ে 3-4 জন স্থানীয় প্রশিক্ষকদেরকে দিয়ে আমরা যাত্রা শুরু করছি। বাট আমরা খুব শীঘ্রই 1 থেকে 2 মাসের মধ্যে বা 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা বিদেশি প্রশিক্ষকও এখানে নিয়ে আসবো এই একাডেমিতে, যারা এখানে ডেডিকেটেডলি একাডেমির জন্য কাজ করবে। এরই মধ্যে গ্রিন সিগন্যাল মিলেছে পৃষ্ঠপোষকদের কাছ থেকেও। তাই বাফুফের সাধারণ সম্পাদক আরও বলছেন, এবারের একাডেমি বন্ধ হবার কোনো সুযোগ নেই। ডেডিকেটেডলি একটা মাঠ, সুন্দর মাঠ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। বঙ্গমাতা অনূর্ধ্ব 19 ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ দলকে উজ্জীবিত করতে কলম্বিয়ান 2 নারী ফুটবলার আসছেন বাংলাদেশে। নারী বিশ্বকাপ খেলা 2 কলম্বিয়ানের কাছ থেকে টিপস নিতে মুখিয়ে আছেন আখি খাতুনরা। 11 এপ্রিল বাংলাদেশে আসছেন 2 কলম্বিয়ান। জেসিকা হার্তাদো আর ক্যাথরিন ফেভিওলা ফিফা ওয়ার্ল্ড কাপে মাঠ মাতিয়েছেন কলম্বিয়ার জার্সি গায়ে। ফুটবল থেকে অবসর নেয়া এই 2 খেলোয়াড় বাংলাদেশে আসছেন বাংলার মেয়েদের অনুপ্রাণিত করতে। বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবলের আগে বিশ্বকাপ খেলা 2 ফুটবলারের সান্নিধ্য পেতে উন্মুখ লাল সবুজের মেয়েরা। তারা যদি আসে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। তারা অনেক অভিজ্ঞ, সবকিছুতেই আগে আছে। তারা যদি আসে অবশ্যই আমাদের এটা ভালো দিক হবে, অনেক কিছু শিখতে পারবো। নারী ফুটবল দলের পাশাপাশি ইউনিসেফ স্কুলের ছেলে মেয়েদের সাথেও মাঠে সময় দেবেন কলম্বিয়ার সাবেক 2 ফুটবলার। এদিকে নেপাল সাফে ফাইনাল খেলতে ব্যর্থ বাংলাদেশ দলের 19 বছর বয়সী মেয়েরা অংশ নেবে বঙ্গমাতা গোল্ড কাপে। 12 তারিখে আমরা আমাদের বাফুফে ফুটবল একাডেমি বেড়াইদে, সেখানে আমাদের মেয়েদের একটা প্রোগ্রাম হবে ডে লং, এবং সেখানে তারা সারাদিন আমাদের মেয়েদের সাথে সময় কাটাবে। দে উইল গিভ দেম সাম টিপস, তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, তাদেরকে মোটিভেট করবে, তাদেরকে ইন্সপায়ার করবে। তাদের মানসিকভাবে চাঙ্গা করার পাশাপাশি ভুল ত্রুটি শোধরানোর প্রোগ্রাম শুরু করেছে কোচিং স্টাফ।
যেটা হয়ে গেছে সেটা বাদ এবং আমরা নতুন করে শুরু করতেছি সামনে বঙ্গমাতা টুর্নামেন্ট। আমি মনে করি যদি আমরা আবার সফলকাম হতে পারি হার্ড ওয়ার্কগুলো করে, তাহলে আমরা 19-এ ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। Now we're looking forward to the tournament at the end of April, the early parts of May. So we're working towards that and looking forward to it. দেশবাসীকে আমরা একটা ভালো একটা ফলাফল আমরা দিতে পারবো বলে আমি মনে করি। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে স্কুল মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট 2019। বালক ও বালিকা দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এবারের আসর। বালক বিভাগে 12টি দল অংশ নেবে, আর বালিকা বিভাগে অংশ নিচ্ছে 12টি দল। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলগুলোই থাকছে অংশ নেওয়া দলের তালিকায়। মঙ্গলবার সকাল 9টায় শহীদ ক্যাপ্টেন মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অংশ নেবে মতিঝিল মডেল স্কুল ও কলেজ এবং ধানমন্ডি টিউটোরিয়াল। 6 এপ্রিল একই ভেন্যুতে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী খুদে হ্যান্ডবলারদের এই আসর। দুপুরে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন রাজকাহ নবনীতা চৌধুরীর সাথে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।